আমার নাম রুবিনা। বিয়ের পরে যখনই আমি বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি যেতাম, তখন আমার ভাসুর এমনভাবে রেগে আমার দিকে তাকাতো, মনে হতো যেন আমাকে জ্যান্ত খেয়ে ফেলবে। বিয়ের পরে তো প্রথমে সব কিছু ঠিক ছিল, কিন্তু বিয়ের 1 মাস পর থেকে যখনই আমি বাবার বাড়ি যেতাম এবং সেখান থেকে যখন শ্বশুরবাড়িতে ফিরে আসতাম, আমার ভাসুর আমার সঙ্গে খুব মেজাজ নিয়ে কথা বলতো। ওই সময় আমার ভাসুরের চেহারা দেখে খুবই ভয় লাগতো। মনে হতো যেন আমাকে প্রাণেই মেরে ফেলবে। এমনকি বাবার বাড়ি যাওয়ার কথা বললে সে আমার সঙ্গে অদ্ভুত ব্যবহার করত। এমনকি আমার বরকে বলে বাবার বাড়ি যেতে বারণ করত। শুধু তাই নয়, আমাকে বাবার বাড়ি যেতে দিবে না তাই আমার শ্বশুরকে বলে আমার বাবার বাড়ি যাওয়া বন্ধ করেছিল। আমার ভাসুর রাত হতেই ওই অন্ধকার কুঠি বাড়িতে ঢুকে যেত, আর অর্ধেক রাতে ওই কুঠি বাড়ি থেকে চিৎকারের আওয়াজ শোনা যেত। না জানি আমার ভাসুর ওই কুঠি বাড়ির ভেতরে ঢুকে কি করত। সেদিন আমি যখন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি ফিরে এলাম, তখন আমার ভাসুর রেগে গিয়ে বলল, তোকে বাবার বাড়ি যেতে বারণ করেছিলাম, তা সত্ত্বেও গেছিলিস। তারপর অর্ধেক রাতে জোর জবরদস্তি আমার হাত ধরে ওই অন্ধকার কুঠি বাড়িতে নিয়ে ঢুকেছিল। ওই অন্ধকার কুঠি বাড়িতে ঢোকার পরে আমার সঙ্গে যা হলো, তাতে ভয়ে আমার শরীর থেকে যেন প্রাণ বেরিয়ে গেল। জানি না কেন আমার ভাসুর আমার সঙ্গে এই রকম করেছিল। প্রথমে তো উনি আমাকে তার ছোট বোনের মতোই ভালোবাসতেন। তাহলে বিয়ের 1 মাস পরে এমন কি হলো যে উনি আমাকে আমার বাবার বাড়ি যেতে বাধা দিতেন এবং আমাকে দুই চোখের বিষ মনে করতেন? আসলে আমার বিয়ে খুব ধনী পরিবারে হয়েছিল। আমার বিয়ে দেখাশোনা করেই হয়েছিল। আমার বরেরা 2 ভাই। আমার বর ও ভাসুর, তারা দুইজনেই খুবই হ্যান্ডসাম ছিল দেখতে। আমার বর খুব ধনী পরিবারের সন্তান ছিল। আমার শ্বশুরমশাই ও ভাসুর খুব ভালো মানুষ ছিলেন। আমার শ্বশুর ও ভাসুর গ্রামের মানুষদের ব্যাপারে খুব ভাবতেন। আমার শ্বশুরের বাংলো খুবই বড় ছিল। আমার শ্বশুর বাংলোর বাইরে একটা ছোট্ট কুঠি বাড়ি তৈরি করেছিল, যাতে কোনো রাজগীরের বাড়ি ফিরতে দেরি হলে আমার শ্বশুরের কুঠিরেই যাতে রাত কাটাতে পারে, এবং তাদের বিনামূল্যে খাবার দাবারও দেওয়া হতো। শুধু তাই নয়, ওই কুঠি বাড়ির বাইরে একটা বোর্ড লাগিয়েছিল এবং ওই বোর্ডে লেখা ছিল, যদি কোনো রাজগীরের থাকার জন্য বাড়ি দরকার হয়, তাহলে এই কুঠি বাড়ির মধ্যে বিনামূল্যে থাকতে পারবে। আসলে আমি দেখতে ভীষণ সুন্দরী ছিলাম, তাই প্রথমবারেই আমার শ্বশুর তার ছেলের জন্য আমাকে পছন্দ করেছিল। আমি তো গরিব ঘরের মেয়ে ছিলাম। আমার দাদা চাষবাস করে সংসার চালাতো। আসলে আমার বাবা অসুস্থ থাকার কারণে কোনো কাজবাজ করতে পারতো না। বাবা এতটাই অসুস্থ ছিল যে ঠিকঠাকভাবে হাঁটা চলাও করতে পারতো না, তাই বাড়িতেই সারাদিন আরাম করতো। আমার দাদা বলেছিল, বাবা, তোমাকে কষ্ট করে বাইরে চাষবাস করতে হবে না, আমি এই সংসার টানবো। আমরা 1 ভাই ও 1 বোন ছিলাম। আমার বিয়ের আগেই দাদার বিয়ে হয়েছিল। দাদার বিয়ের 1 বছর পরেই আমার বিয়ে হয়। তারপর বিয়ের পরে আমি চলে আসি শ্বশুরবাড়িতে। আমি তো খুবই খুশি ছিলাম এটা ভেবে যে আমার এত ধনী পরিবারে বিয়ে হয়েছে, এবং আমার বাবা মাও খুব খুশি ছিল, কারণ আমরা গ্রামে থাকতাম এবং গ্রামে আমার শ্বশুরমশাই সবথেকে ধনী ব্যক্তি ছিলেন। উনি যে শুধু ধনী ছিলেন তাই নয়, উনি অনেক দয়ালু ছিলেন। ধনী হওয়ার সঙ্গে সঙ্গে গ্রামের মানুষদেরও টাকা দিয়ে সাহায্য করতেন। আমাদের গ্রামে শ্বশুরমশাইয়ের একটা ভালো নাম ছিল। বিয়ের পরে আমার বর যত আমার সঙ্গে কথা বলতো, তার থেকে বেশি আমার ভাসুর আমার সঙ্গে কথা বলতো। আমার ভাসুরের তো অনেক আগেই বিয়ে হয়েছিল, কিন্তু বিয়ের পরে তার স্ত্রী মারা যায়। আমার জায়ের মারা যাওয়ার পরে আমার ভাসুর আর দ্বিতীয় বিয়ে করেনি। তাই শ্বশুরবাড়িতে আসার পরে সমস্ত দায়িত্ব আমার ঘাড়ে পড়ে। যদিও বা শ্বশুরবাড়িতে চাকর ও চাকরানীরা ছিল, কিন্তু আমাকে তাদের কাজ দেখাশোনার জন্য তাদেরকে সময় দিতে হতো, তাদেরকে নির্দেশ দিতে হতো। শ্বশুরবাড়িতে আসার পরে আমার নিজের উপরে খুবই গর্ব হতো, এটা ভেবে যে আমি এত বড় বাংলোর মালকিন। শ্বশুরবাড়িতে আসার পরে আমার শ্বশুরমশাই এই বাড়ির সদস্যদের ব্যাপারে সব কিছু আমাকে বলেছিলেন, আমার ভাসুরের ব্যাপারে ও আমার বরের ব্যাপারে। শ্বশুরের কাছে জানতে পেরেছিলাম আমার ভাসুরের স্ত্রী কিভাবে মারা গেছে। তার মারা যাওয়ার পরে আমার ভাসুর দ্বিতীয় বিয়ে করেনি। এদিকে আমার বর আমাকে খুব ভালোবাসতো, কিন্তু সে তার দাদাকেও অনেক বেশি ভালোবাসতো। আমার ভাসুরের স্ত্রী মারা যাওয়ার পর থেকে আমার বর নাকি তার দাদাকে খুব সাপোর্ট করে এবং সবসময় তার পাশে থাকার চেষ্টা করে, যাতে তার দাদার একাকিত্ব দূর হয়ে যায়। আমার শ্বশুর
অনেক বুড়ো হয়ে গেছিল এবং উনি আমাকে খুবই ভালোবাসতেন। বিয়ের পরে সব কিছু ঠিক ছিল, কিন্তু আমার শ্বশুরের একটা অভ্যেস আমাকে মোটেই ভালো লাগতো না। উনি সারাক্ষণ বাংলোর বাইরে বারান্দায় বসে থাকতেন এবং রাস্তা দিয়ে যত লোক যাওয়া আসা করতো তাদের সঙ্গে সারাদিন ঘন্টার পর ঘন্টা কথা বলতেন। আমি অনেকবার শ্বশুরমশাইকে আমি নিজে বারণ করেছিলাম যে এইভাবে সারাদিন বারান্দায় বসে থাকা ঠিক নয়। গ্রামের মানুষ এটাকে খারাপ চোখে দেখবে। তারা ভাববে হয়তো এই বাড়ির বউ তার বয়স্ক শ্বশুরের খেয়াল রাখে না। ওই সময় ভাসুর আমার কথায় একমত হয়ে শ্বশুর মশাইকে বলেছিল, বাবা, রুবিনা কিন্তু একদম ঠিক বলেছে। আমার প্রত্যেকটা সিদ্ধান্তে কিন্তু আমার ভাসুর একমত থাকতো। আসলে যখন থেকে আমি এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম তারপর থেকে বাড়ির প্রত্যেকটা পুরুষ যে কোনো কাজের ব্যাপারে আমার সঙ্গে আলোচনা করত। আসলে এই বাড়িতে আর কোনো মহিলা ছিল না। আমার শাশুড়ি তো অনেক আগেই মারা গেছিল। এমনকি আমার ভাসুর তো আমাকে এত ভালোবাসতো যে তার প্রত্যেকটা কাজের আলোচনা আমার সঙ্গেই করত। এমনকি ঘরে যখন আমরা সবাই মিলেমিশে একসঙ্গে খেতে বসতাম তখন সবাই নিজের কাজের ব্যাপারে আমার সঙ্গে আলোচনা করত। আমি তো ভাবতেও পারিনি এই বাড়িতে সবাই আমাকে এত ভালোবাসবে, কারণ আমি একটি গরিব ঘরের মেয়ে ছিলাম। তাই আমি আশা করতে পারিনি যে আমার এত ভালো ঘরে বিয়ে হবে। আমার ভাসুর প্রায় এই কথাটা বলতো যে আমি তোমার নিজের ভাইয়ের মতো, তোমার যা দরকার হবে আমাকে বলবে, তুমি নিজেকে কখনোই একা মনে করবে না। ভাসুরের এই কথাগুলো শুনে আমার বর ঠাট্টা করে ভাসুরকে বলতো, আচ্ছা, তাহলে এবার তুমি সব ভালোবাসা আমাকে না দিয়ে তোমার বোনকেই দিয়ে দেবে তো? আমার বর ও ভাসুরের এই কথাগুলো শুনে আমার খুবই মজা হতো। আমার শ্বশুরের প্রত্যেকটা কাজ আমার ভাসুর দেখাশোনা করত, কারণ আমার শ্বশুরের বয়স হয়েছিল। তাই গ্রামে কোনো মানুষের কোনো কিছু অসুবিধে হলে আমার ভাসুর তার সাহায্য করত। এই কাজগুলো আগে আমার শ্বশুর নিজে করতেন, কিন্তু আমার শ্বশুরের বয়স হওয়ার জন্য এখন আমার শ্বশুরের প্রত্যেকটা কাজ আমার ভাসুর করে। তাই গ্রামের লোক আমার ভাসুরের খুবই নাম করে। আমি গ্রামে বেরোলেই গ্রামের লোক আমাদের বাড়ির পুরুষদের খুব প্রশংসা করত এবং আমাকে বলতো, তুমি খুবই ভাগ্যবতী যে এই রকম শ্বশুর বাড়ি পেয়েছো। এটা বলে গ্রামের লোক আমাকে খুব আশীর্বাদ করত। সাধারণত অন্যান্য বাড়িতে শুনতাম ভাসুরের সামনে নাকি মাথায় ঘোমটা দিয়ে থাকতে হয়, কিন্তু আমার ভাসুর প্রথম দিন আমাকে বলেছিল, দেখো রুবিনা, আমি তোমার ভাসুর নয়, আমি তোমার দাদার মতোই। তাই আমার সামনে ঘোমটা দিয়ে থাকার কোনো দরকার নেই। তুমি নিজের বাবার বাড়িতে যেমনভাবে থাকতে সেই রকমভাবেই এই বাড়িতেও থাকবে। ভাসুরের মুখ থেকে ওই কথাটা শুনে আমি খুব খুশি হয়েছিলাম। আমার ভাসুর যখন প্রত্যেকবার আমার সাপোর্টে কথা বলতো তখন আমার বর ঠাট্টা করে তার দাদাকে বলতো, দাদা, তুমি কিন্তু রুবিনাকে অনেক মাথায় তুলে দিচ্ছ, ও কিন্তু একদিন তোমার মাথা খাবে। আমি তখন বরকে বললাম, আমি সব বুঝতে পারি, দাদা আমাকে ভালোবাসে তাই তোমার হিংসে হচ্ছে। ভাসুরের আমার প্রতি ভালোবাসা দেখে বর মাঝে মধ্যে এই ধরনের ঠাট্টা করত। এইভাবেই আমার শ্বশুর বাড়িতে দিন কাটছিল এবং সব কিছু ঠিকঠাক ছিল। তারপর আমার বর যখন কিছু কাজের জন্য 3 দিনের জন্য শহরের বাইরে যাওয়ার প্রস্তুতি নেয় তখন আমি শ্বশুরমশাইকে বলেছিলাম আমি বাবার বাড়ি যাব। ওদিকে বরের শহরে যাওয়ার আগেই বলেছিলাম আমি বাবার বাড়ি যাব। এতে আমার বরের কোনো আপত্তি ছিল না, কারণ আমার রাতে একা ঘুমোতে খুব ভয় লাগতো। এমনিতেও আমাদের বাংলো অনেক বড় ছিল। ভেবেছিলাম বর যে কদিন থাকবে না সেই কদিন আমি বাবার বাড়িতেই থাকবো, কারণ বিয়ের পরে সেরকমভাবে আমার বাবার বাড়ি যাওয়ার সুযোগ হয়নি এবং বাবার বাড়িতে রাত থাকারও সুযোগ হয়নি। তাই ভেবেছিলাম এই 3 দিন বাবার বাড়িতে কাটাবো এবং আমার অসুস্থ বাবার দেখাশোনা করার সুযোগ পাবো, কারণ আমার মাও বুড়ি হয়ে গেছিল। বর না থাকায় আমাকে যে একা ঘুমোতে ভয় লাগবে এই কথাটা কিন্তু আমি আমার শ্বশুর মশাইকে লজ্জায় বলিনি, কিন্তু এই কথাটা আমার বর জানতো। তারপর সেদিন দুপুরে খাওয়া দাওয়ার পরে আমার ভাসুর যখন জানতে পারলো আমি আজ বাবার বাড়ি যাব, তখন আমার ভাসুর সোফা থেকে উঠে দাঁড়িয়ে চোখ মুখ লাল করে আমার দিকে তাকিয়ে বলল, তুমি কিসের জন্য বাবার বাড়ি যাবে? তুমি বাবার বাড়ি যাবে না। ওদিকে আমার বর সকালবেলায় শহরের দিকে রওনা দিয়েছিল। ভাসুরের মুখ থেকে ওই কথাটা শুনে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল, কারণ ভাসুরকে এত সিরিয়াস আমি কোনো দিন দেখিনি। শুধু তাই নয়, আমার শ্বশুরও ভাসুরের এরকম কথা শুনে আশ্চর্য হয়ে তার দিকে তাকিয়ে বলল, বিনয়, তুমি এটা কী ধরনের কথা বলছো?
কেন বৌমাকে তার বাবার বাড়ি যেতে বারণ করছো? আমার ভাসুরের নাম বিনয়। আমার শ্বশুর যখন আমার ভাসুরকে বলল, তুমি কেন বৌমাকে তার বাবার বাড়ি যেতে বারণ করছো, তখন আমার ভাসুর কোনো উত্তর না দিয়ে সেখান থেকে রেগে চলে গেল। আমার ভাসুরকে তো কোনো দিন আমার সঙ্গে এইভাবে কথা বলতে দেখিনি। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না হঠাৎ করে আমার ভাসুর কেন আমাকে বাবার বাড়ি যেতে বারণ করেছিল। আমার শ্বশুর তখন আমার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে বলল, বৌমা, তুমি বিনয়ের কথায় কষ্ট পেও না। আমি ড্রাইভারকে বলে দিচ্ছি তোমাকে তোমার বাবার বাড়িতে রেখে দিয়ে আসবে। তারপর সেদিন বিকেলবেলা আমি বাবার বাড়ি চলে আসি। বাবার বাড়িতে এসে সবার সঙ্গে দেখা করে খুব ভালো লেগেছিল। মাকে যখন বলেছিলাম আমি 3 দিন থাকবো, মা তখন আমাকে বলেছিল, বিয়ের পরে তো তুমি একটা রাতও থাকোনি। খুব ভালো লাগলো এটা শুনে যে তুমি এবার 3 দিন থাকবে। বাবার বাড়িতে এসে আমি বৌদির কাজে একটু সাহায্য করে দিতাম, কারণ আমার মা খুব বয়স্ক ছিল, তাই বাড়ির সমস্ত কাজ বৌদিকেই করতে হতো। আমার বৌদিও প্রায় দিন অসুস্থ থাকতো, তাই বাবার বাড়ি এসে আমি বসে থাকতাম না, বৌদির কাজে সাহায্য করে দিতাম। যেমন ঝাড়ু দেওয়া, কাপড় কাচা, বাসন মাজা, এই কাজগুলো বৌদিকে করে দিতাম। বিয়ের আগে বৌদির সঙ্গে বেশিরভাগ সময় কাটাতাম। যেহেতু বৌদি আমার সমবয়সী ছিল, তাই নিজের মনের সব কথা বৌদিকেই বলতাম। ওদিকে আমার দাদা সারাদিন চাষবাসের কাজে ব্যস্ত থাকতো, তাই দাদা সেই রকমভাবে আমাদের সঙ্গে টাইম কাটানোর সুযোগ পেত না। বাবার বাড়ি আসার পরে ভাসুরের ওই রকম ব্যবহার বারবার আমার মনে আসছিল। আমি তো কিছুই বুঝে উঠতে পারিনি যে কেন আমার ভাসুর আমাকে বাবার বাড়ি আসতে বারণ করেছিল। এই কথাটা আমার বাবার বাড়ির কাউকে বলিনি, এটা ভেবে যে তাদের কষ্ট হবে। তারপর সেদিন রাতে দাদার বাড়ি ফেরার পরে সবাই মিলে খুব গল্প করেছিলাম। অনেক দিন পরে বাবার বাড়িতে সবার সঙ্গে টাইম কাটাতে আমার খুব ভালো লেগেছিল। আমার বাবার বাড়িতে মোট 3টি ছোট ছোট ঘর ছিল। একটাতে আমার বাবা ও মা থাকতো, আর একটাতে আমার দাদা ও বৌদি থাকতো, আর একটা ঘর ফাঁকা ছিল। ওই ঘরে আমি রাতের বেলা শুয়েছিলাম। তারপর অর্ধেক রাতে আমার মনে হলো যেন আমার দম বন্ধ হয়ে আসছে, কারণ আমার শ্বশুরবাড়িতে এয়ার কন্ডিশন ছিল, আর আমার বাবার বাড়ি খুব ছোট। আমার বাবার বাড়িতে কোনো এয়ার কন্ডিশন ছিল না। শ্বশুরবাড়িতে এসি ঘরে থেকে আমার একটা অভ্যেসে পরিণত হয়েছিল, তাই এই ঘরে আমার থাকতে একটু কষ্ট হচ্ছিল। তাই ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি, ছাদে খোলা জায়গায় গেলে ভালো লাগবে। রাত্রি তখন 2টো বাজে। আমি নিজের ঘরের দরজা খুলে সিঁড়ি দিয়ে উপরে উঠছিলাম। ছাদে উঠব, ঠিক ওই সময় মনে হলো ছাদের উপরে কেউ আস্তে আস্তে কথা বলছে। তারপর রাতের অন্ধকারে ছাদে আমি যা দেখলাম, আমার তো পুরো শরীর কেঁপে উঠল, কারণ ওই রাতের অন্ধকারে ছাদের উপরে আমার বৌদি কারো সঙ্গে ফোনে কথা বলছিল। তারপর আমি ছাদের এক কোণায় গিয়ে লুকিয়ে পড়লাম। তারপর আমার বৌদির মুখ থেকে যা শুনতে পেলাম, তাতে আমার মাথা ঘুরে উঠল। কারণ আমার বৌদি ফোনে কাউকে বলছিল ওই বুড়োর কুঠি বাড়ির জন্য আমাদের খুব ভালো কাজ হচ্ছে। আমার বৌদি কার সঙ্গে ফোনে এত অশ্লীল কথা বলছিল? রাত্রি 2টোর সময় আমার বৌদি কার সঙ্গে ফোনে কথা বলছিল? এই প্রশ্নটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। নিচে আমার দাদা অনেক বেশি ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিল, আর আমার বৌদি ছাদের উপরে রাত্রি 2টোর সময় ফোনে কার সঙ্গে কথা বলছিল। তাদের কথা শুনে আমি বুঝে গেছিলাম যে আমার বৌদি এত রাতে লুকিয়ে নিশ্চয়ই কোনো পরপুরুষের সঙ্গে কথা বলছে। তার মানে বৌদি আমার দাদাকে ঠকাচ্ছিল। ছি, আমি তো স্বপ্নেও ভাবিনি যে আমার বৌদি এইভাবে আমার দাদাকে ঠকাবে। কিছুক্ষণ পরে আমার বৌদি চুপচাপ ছাদ থেকে নিচে চলে গেল। বৌদি তখনও জানতে পারেনি যে আমি ছাদের উপরে লুকিয়ে তার সব কথা শুনেছি। বৌদি কথাবার্তা শুনে আমার মনে হচ্ছিল ওখানে গিয়ে তার গালে 2টো থাপ্পড় মারি, কারণ আমার দাদা তো বৌদিকে ভীষণ ভালোবাসতো। তারপরেও সে কিভাবে আমার দাদাকে ধোঁকা দিচ্ছিল? আর ওই লোকটাই বা কে ছিল যে আমার বৌদির সঙ্গে কথা বলছিল? সেদিন রাতের বেলায় আমি মনে মনে ভেবে নিয়েছিলাম যে যেমন করেই হোক আমাকে জানতেই হবে যে বৌদি কার সঙ্গে ফোনে কথা বলে, কারণ এইভাবে আমি নিজের চোখের সামনে দাদার সংসার নষ্ট হতে দেখতে পারবো না। পরের দিন সকালবেলা বৌদি যখন সবার জন্য চা করছিল, তখন আমি রান্নাঘরে গেলাম। তখন দেখলাম বৌদি রান্নাঘরের স্ল্যাপে নিজের মোবাইল রেখেছে এবং বারবার মোবাইলের দিকেই তাকাচ্ছে। তখন আমি একটা প্ল্যান করলাম। আমি তখন বৌদিকে বললাম, বৌদি, তুমি চাটা মাকে দিয়ে এসো। বৌদি তখন আমার কথা শুনে একটু মুচকি হেসে কাপে চা ঢেলে মাকে দিতে চলে গেল। বৌদি যখন রান্নাঘর থেকে বের হলো, তখন আমি সুযোগ বুঝে সঙ্গে সঙ্গে বৌদির মোবাইলটা হাতে নিয়ে দেখার চেষ্টা করছিলাম যে বৌদি রাতের বেলা ফোনে কার সঙ্গে কথা বলে, কিন্তু ফোনের লক খুলতে পারিনি। ঠিক ওই সময় বৌদি রান্নাঘরে তাড়াতাড়ি ঢুকে পড়ল।
তারপর আমার হাতে তার মোবাইলটা দেখে বলল, রুবিনা, তুমি আমার মোবাইল নিয়ে কি করছো? বৌদির কথা শুনে আমি অনেক বেশি ঘাবড়ে গিয়ে বললাম, ওই সেরকম কিছু না, একটু টাইম দেখছিলাম। তারপর বৌদি আমার হাত থেকে মোবাইলটা নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে চলে গেল। সেদিন আমি বৌদির মোবাইল হাতে পেয়েও কিছু জানতে পারিনি। মায়ের বাড়িতে 3 দিন থাকার পরেও বৌদির ব্যাপারে জানতে পারিনি যে বৌদি রাতের বেলা লুকিয়ে কার সঙ্গে ফোনে কথা বলে। একবার তো মনে হয়েছিল বৌদির ব্যাপারে দাদাকে সব কিছু বলে দেব। তারপর ভাবলাম কোনো প্রমাণ ছাড়াই যদি দাদাকে বৌদির ব্যাপারে এইসব কথা বলবো, তাহলে দাদা হয়তো উল্টে আমাকেই খারাপ ভেবে বসবে। আমি তাদের সংসার নষ্ট করতে চাইনি। তাই আমি 3 দিন পরে চুপচাপ শ্বশুর বাড়ি চলে এসেছিলাম। শ্বশুর বাড়ি আসার পরে আমার ভাসুরের তো অন্য রকম একটা ভয়ঙ্কর চেহারা দেখেছিলাম। সে তো সবসময় আমাকে এমনভাবে তাকিয়ে দেখতো, মনে হতো যেন আমাকে জ্যান্ত খেয়ে ফেলবে। কিন্তু আমার ভাসুর তো অনেক ভালো মানুষ ছিল। তাহলে কী কারণে সে আমার সঙ্গে এই রকম ব্যবহার করছিল? দিন দিন আমাকে ভাসুরকে দেখে খুব ভয় হতো। এমনকি তার ভয়ঙ্কর চেহারা দেখে আমি তার সঙ্গে কথা বলাও বন্ধ করে দিয়েছিলাম। একটা বাড়ির বউয়ের সঙ্গে জড়িত থাকে তার শ্বশুর বাড়ির মান সম্মান। এদিকে আমার বৌদি আমার বাবার বাড়ির সব মান সম্মান নষ্ট করে দেবে, এটা ভেবে আমি খুব চিন্তিত ছিলাম। এটা আমি কোনো দিন চাইনি যে আমার বাবার বাড়ির মান সম্মান নষ্ট হয়ে যাক। তাই আমি ভেবে নিয়েছিলাম যেমন করে হোক আমার বৌদিকে বাধা দিতে হবে। আমি তো এটাই চেয়েছিলাম, বৌদি যাই ভুল করুক না কেন সব কিছু ভুলে গিয়ে যাতে তার নিজের সংসারে মন দেয়, নিজের স্বামীর উপর যাতে সে মন দেয়। এদিকে আমার ভাসুর আমার সঙ্গে এমন ব্যবহার করত যে আমি থাকতে না পেরে আমার বরকে বললাম, তোমার দাদার আর আগের মতো নেই। কেন তোমার দাদা সব সময় আমার দিকে রাগী মুখ নিয়ে তাকিয়ে থাকে? আমার কথা শুনে বর বলল, দাদা কাজে একটু ব্যস্ত আছে, ওই জন্য অনেক টেনশন আছে। তুমি দাদার কথা ভেবে কষ্ট পেও না। এদিকে যখনই আমি বাবার বাড়ি যাওয়ার কথা বলতাম, তখনই ভাসুর রেগে গিয়ে আমাকে বলতো, তোমার এত ঘন ঘন বাবার বাড়ি যাওয়ার কি দরকার আছে? তোমার বাবার বাড়িতে তো সেরকম কিচ্ছু নেই। তুমি তো এখানে রাজরানীর মতো থাকো, তারপরেও তুমি তোমার বাবার বাড়ি কেন যেতে চাও? ভাসুরের অদ্ভুত কথা শুনে আমি তো খুব আশ্চর্য হয়েছিলাম। সে কিভাবে এই রকম কথা বলতে পারে? তা সত্ত্বেও আমি ভাসুরের কোনো কথায় গুরুত্ব না দিয়ে বাবার বাড়ি যেতাম, এটা জানার জন্য যে আমার বৌদি কার সঙ্গে অবৈধ সম্পর্ক রেখেছে। কিন্তু বাড়ি আসার পরে দেখতাম আমার বৌদি তো সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকতো। সে এক মুহূর্তের জন্য মোবাইলটাকে নিজের থেকে দূরে রাখতো না। ওদিকে আমার দাদা সকালবেলা বের হতো এবং রাত্রে বাড়ি ফিরে আসতো। আমার দাদা তো কিচ্ছু জানতো না যে তার বউ রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে ফোনে অন্য কোনো ছেলের সঙ্গে কথা বলে। মাঝে মধ্যে বৌদি আমার সঙ্গে এত মিষ্টি ব্যবহার এবং এত ভালোভাবে কথা বলতো, তখন মনেই হতো না যে আমার বৌদি এত নোংরা কাজ করতে পারে। তার মিষ্টি কথা শুনে ভাবতাম হয়তো আমি একটু বেশি ভেবে ফেলেছি, হয়তো আমি বৌদির ব্যাপারে ভুল ভাবছি। কিন্তু সেদিন রাত্রেও যখন বৌদি ফোনে কারো সঙ্গে কথা বলছিল, তখন আমি বুঝে গেছিলাম এটা আমার মনের ভুল নয়। বৌদি সত্যি কারো সঙ্গে সম্পর্ক রেখেছে। তার পরের দিন আমি যখন শ্বশুরবাড়ি গেলাম, তখন আমার বর ও ভাসুর ধাক্কা মেরে আমাকে শ্বশুরবাড়ি থেকে বের করে দিয়েছিল। আসলে তার পরের দিন আমি যখন শ্বশুরবাড়ি গেলাম, তখন আমার বর রেগে গিয়ে আমার দিকে এগিয়ে এসে বলল, বাবার বাড়িতে ওই ছেলেটার সঙ্গে মুখ কালো করে আজ শ্বশুরবাড়ি ফিরে এসেছো? তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার মতো চরিত্রহীন মেয়েকে আমি এই বাড়িতে থাকতে দিতে পারি না। আমার ভাসুর তখন মুচকি মুচকি হাসছিল। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না আমার বর কি বলতে চাইছে। আমি তখন এগিয়ে এসে বললাম, তুমি এসব কি কথা বলছো? বর তখন রেগে গিয়ে আমাকে বলল, আর এইসব ন্যাকামি করে লাভ নেই। আমার দাদা তোমার ব্যাপারে সব সত্যি কথা বলে দিয়েছে। দাদা কেন এই বেশ কিছুদিন থেকে তোমাকে সহ্য করতে পারে না, এটার কারণ দাদা আমাকে বলেছে। কারণ তুমি অন্য ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক রেখেছো, ওই জন্য তুমি ঘন ঘন তোমার বাবার বাড়ি যাও। আসলে সেদিন রাত্রিবেলা আমার বৌদি যখন অনেক সেজেগুজে এটা বলে বাড়ি থেকে বেরিয়েছিল যে সে তার বাবার বাড়ি যাচ্ছে, তখন আমার দাদা ও আমার মা তাকে যাওয়ার অনুমতি দিয়েছিল। কারণ দাদা রাত্রিবেলা বাড়ি ফিরে এসে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়তো। আমার বৌদি তো মাঝে মধ্যেই বাড়ি থেকে এটা বলে বের হতো যে সে বাবার বাড়ি যাচ্ছে। আমার দাদা কাজে ব্যস্ত থাকার জন্য বৌদিকে সঙ্গে করে নিয়ে যেতে পারতো না, তাই বৌদি একাই চলে যেত। সেদিন ভালো সুযোগ ছিল, আমি তখন লুকিয়ে আমার বৌদির পেছন করেছিলাম। কারণ আমার তো বৌদির উপরে আগে থেকেই অনেক সন্দেহ ছিল। আমি ভেবেই নিয়েছিলাম যদি বৌদির কোনো অবৈধ সম্পর্ক থাকে,
তাহলে সে নিশ্চয়ই আজ রাতে তার সঙ্গেই দেখা করবে। ওই জন্য আমি বৌদির পেছন করেছিলাম। তারপর আমার বৌদি যে রাস্তা হয়ে যাচ্ছিল সেটা দেখে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। কারণ আমার বৌদি যেখানে গিয়েছিল সেটা আর কোথাও নয়, আমার শ্বশুরের কুঠি বাড়িতে। ওই কুঠি বাড়ির ভেতর থেকে কেউ দরজা খুলল। তারপর আমার বৌদি কুঠি বাড়ির ভেতরে ঢুকে পড়ল। কিন্তু ওই কুঠি বাড়ির ভেতরে কে ছিল তাকে দেখার জন্য আমি যখন নিজের মনে সাহস করে কুঠি বাড়ির দরজা জোর করে ধাক্কা দিয়ে খুলে ফেললাম, তখন আমার শরীর থেকে যেন প্রাণ বেরিয়ে গেল। কারণ আমার নিজের লোক আমার বাড়ির মান সম্মান নষ্ট করেছিল। স্বপ্নেও ভাবতে পারিনি যাকে এত ভালো ভেবেছিলাম সেই মানুষটা আমার পিঠে ছুরি চালাবে। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। দরজা খুলে দেখলাম আমার বৌদি তার সঙ্গে অবৈধ সম্পর্ক করছিল। ওই লোকটা আর কেউ নয়, আমার ভাসুর ছিল। ওই সময়ে রাগে আমার মনে হচ্ছিল তাদের দুজনকে যেন জ্যান্ত মাটির মধ্যেই পুঁতে দিই। ওই সময় মনে হচ্ছিল আমার চোখ দিয়ে যেন জল নয় রক্ত বের হচ্ছে। আর সহ্য করতে না পেরে বৌদিকে দুটো থাপ্পড় মেরেছিলাম। আমার ভাসুরকে তো কিচ্ছু বলতে পারিনি। তারপর আমি তাদেরকে এটা বলেছিলাম যে তোমাদের এই নোংরা চেহারা আমি সবার সামনে নিয়ে আসব। ওই বলে আমি যখন রেগে সেখান থেকে তাড়াতাড়ি বাবার বাড়ি ফিরে এসেছিলাম, ছি, স্বপ্নেও ভাবতে পারিনি আমার নিজের লোক আমার পিঠ পিছনে এইসব নোংরা কাজ করছিল। সেদিন রাতটা বাবার বাড়িতে কোনো রকমভাবে কাটিয়ে আমি শ্বশুর বাড়ি ফিরে এসেছিলাম, এটা ভেবে যে আগে আমার বর এবং শ্বশুরকে এই সত্যি কথাটা জানাবো, তারপরে না হয় আমার বাবার বাড়িতে সবাইকে বলবো। কিন্তু আমি যখন শ্বশুরবাড়িতে এলাম তখন আমার বর তো অন্য কারোর কথা শুনে আমাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছিল। স্বপ্নেও ভাবতে পারিনি কারো সংসার ঠিক করার চক্করে আমার নিজের সংসার ভেঙে যাবে আর আমার বর আমাকেই অন্য কারোর কথা শুনে অবিশ্বাস করবে। কিন্তু বাবার বাড়ি আসার আগে আমার শ্বশুরকে এসব সত্যি কথা বলেছিলাম। আমার শ্বশুরমশাই আমাকে খুবই ভালোবাসতেন এবং আমাকে বিশ্বাস করতেন। উনি কখনোই চাইতেন না যে তার ছেলে বৌমার সংসার নষ্ট হয়ে যাক। তাই উনি আমাকে বলেছিলেন, বৌমা তুমি যা করবে আমি তোমাকে সাপোর্ট করব। এদিকে গ্রামে সবাই জানতে পেরেছিল আমার বর আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বাবার বাড়ি আসার পরে মাকে আমি সব কিছু সত্যি কথা বলেছিলাম। মা আমার কথাই বিশ্বাস করেছিল। কিন্তু দাদাকে যখন এইসব কথাগুলো বলেছিলাম তখন দাদা আমার কথাই বিশ্বাস করেনি। 2 দিন পরে যখন বৌদি বাড়িতে ফিরে আসে তখন সে আমাকে বলেছিল, রুবিনা, আমি জানতাম তুমি আমার উপরে সন্দেহ করেছিলে, তাই আমি ও তোমার ভাসুর মিলে প্ল্যান করেছিলাম যাতে তোমার বর তোমাকে ঘর থেকে বের করে দেয়। তাই তোমার সব কিছু বলার আগেই তোমার ভাসুর তোমার বরকে তোমার নামে মিথ্যে কথা বলে তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কারণ তুমি আমাদের দুইজনের রাস্তার কাঁটা হয়ে দাঁড়িয়েছিলে। এবার দেখলে তো আমাদের মাঝখানে আসার ফল। বৌদির কথা শুনে আমার প্রচুর রাগ হচ্ছিল। মনে মনে ভেবেছিলাম আমার সংসার যখন নষ্ট হয়েই গেছে তাহলে আমি কেন চুপচাপ হাতে হাত দিয়ে বসে থাকব। এবার তো যেমন করেই হোক আমাকে প্রমাণ করতেই হবে যে আমি নির্দোষ আছি। আমাকে নিজের সংসার বাঁচাতেই হবে। বৌদি ভেবেছিল আমার সংসার তো নষ্ট হয়ে গেছে, তাই আমি হয়তো চুপচাপ হাতে হাত দিয়ে বসে থাকব। কিন্তু সেদিন আবার রাত্রেবেলা যখন আমার বৌদি ছাদের উপরে গিয়ে লুকিয়ে লুকিয়ে আমার ভাসুরের সঙ্গে অশ্লীল ও নোংরা কথা বলছিল, ঠিক ওই সময় আমি দাদাকে চুপচাপ ঘর থেকে ডেকে এনে তার হাত ধরে ছাদে নিয়ে গেছিলাম। দাদা যখন লুকিয়ে কিছুক্ষণ বৌদির কথা শুনেছিল তখন দাদা হাতে নাতে বৌদিকে ধরেছিল এবং চিৎকার করে তার হাত থেকে ফোন কেড়ে নিয়েছিল এবং তাকে 2-3টে থাপ্পড় মেরেছিল। ওই সময় প্রমাণ হয়ে গিয়েছিল যে আমার বৌদি আমার ভাসুরের সঙ্গে অবৈধ সম্পর্ক রেখেছে। মোবাইলটা কেড়ে নেওয়ার পরে আমার দাদা যখন নাম্বারটা দেখলো তখন বাড়ির সবাই জানতে পেরেছিল আমি যে কথাটা বলেছিলাম সেটাই সঠিক। বৌদি আমার ভাসুরের সঙ্গে সম্পর্ক রেখেছিল। তার পরের দিন সকালবেলা আমার বাড়ির লোক যখন আমাকে নিয়ে শ্বশুরবাড়ি গিয়েছিল এবং আমার বরকে যখন বৌদির মোবাইল দেখিয়েছিল, বৌদির মোবাইল দেখার পরে প্রমাণ হয়ে গেছিল যে আমার বৌদির ও আমার ভাসুরের অবৈধ সম্পর্ক আছে, তখন আমার শ্বশুর রাগে আমার ভাসুরকে থাপ্পড় মেরেছিল। আমার ভাসুর তখন সব সত্যি কথা বলতে বাধ্য হয়েছিল। সে এটাও বলেছিল যে আমার নামে মিথ্যা কেচ্ছা রটিয়েছিল যাতে আমার বর আমাকে বাড়ি থেকে বের করে দেয় এবং এটাও বলেছিল কেন আমার ভাসুর আমার উপরে সব সময় রেগে থাকতো। কারণ সে ভেবেছিল এইভাবে বেশ কিছুদিন আমার উপর রেগে থাকবে এবং আমার বরকে আমার নামে মিথ্যা কথা বলে আমাকে বাড়ি থেকে বের করে দিবে। ওই জন্য আমার ভাসুর
আমাকে বাবার বাড়ি যেতে বাধা দিত। সে বাড়ির লোকের সামনে এটা প্রমাণ করতে চেয়েছিল যে আমি বাবার বাড়ি গিয়ে নোংরা কাজ করি, আমি কারো সঙ্গে সম্পর্ক রেখেছি এবং মুখ কালো করি। সব কিছু জানার পরে আমার শ্বশুর আমার ভাসুরকে বাড়ি থেকে বের করে দিয়েছিল এবং তাকে ত্যায্য পুত্র করেছিল। ওদিকে আমার দাদারও মন ভেঙে গেছিল। ওদিকে আমার দাদাও আমার বৌদিকে ডিভোর্স দিয়েছিল। তারপর আমার ভাসুর ও আমার বৌদি তারা নিজের ইচ্ছে মতো করে দুজন একে অপরের সঙ্গে বিয়ে করে নিয়েছিল। কিন্তু বলে না, অন্যের সংসার ও অন্য মানুষকে কষ্ট দিয়ে মানুষ কোনোদিন নিজে সুখী থাকতে পারে না। এদিকে আমার বর আমার কাছে ক্ষমা চেয়েছিল এবং আমাকে শ্বশুরবাড়ি নিয়ে এসেছিল। আমার বর সেদিন আমাকে কথা দিয়েছিল আর কারোর কথা শুনে আমার উপর অবিশ্বাস করবে না। পরে শুনতে পেয়েছিলাম আমার ভাসুর ও আমার বৌদির নাকি ডিভোর্স হয়ে গেছে। তারা নাকি আর একসঙ্গে থাকে না। আমার বৌদি আমার দাদাকে অনেক কষ্ট দিয়েছিল। ওই কষ্টের ফল আমার বৌদি আজ পেয়েছে। আর আমার ভাসুরও অন্যের সংসার নষ্ট করে সুখে ছিল না। আজ সে সম্পূর্ণ একা হয়ে গেছে। তার পাশে আজ নিজের লোক কেউ নেই। আমি তো নিজের সংসারে খুব ভালো আছি এবং খুব সুখে আছি। ভগবানের কাছে প্রার্থনা করি এইভাবে যেন আমার সারা জীবন কেটে যায়। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।